দর্শক, মুসলিম সম্প্রদায়ের অন্যতম আনুগত্যের জায়গা আমাদের কিবলা, যেদিকে ফিরে আমরা নামাজ আদায় করি, আল্লাহর উদ্দেশ্যে সিজদা দিই। সেই কিবলা শব্দ এবং কিবলা ব্যাপারটাকে যখন রাজনৈতিক মাঠে ব্যবহার করা হয়, রাজনীতিতে এর নেগেটিভ ব্যবহার আমরা দেখি, তখন কি সেটাকে ধর্ম অবমাননা হিসেবে আমরা দেখব কিংবা দেখতে পারি? তখন কি সেটা ধর্ম অবমাননা হয়? কিবলার যে মাজেজা, কিবলার যে গ্রহণযোগ্যতা মুসলিম সম্প্রদায়ের কাছে এবং পরম আরাধ্যের ব্যাপার যে কিবলা, এবং মানুষের আল্লাহর প্রতি, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর প্রতি ভালোবাসায় যেদিকে ফিরে মাথা নত করি, আমরা নামাজে সেজদা দিই, একমাত্র আল্লাহর কাছেই আমরা মাথা নত করি, সেই কিবলা শব্দের অপব্যবহার যখন রাজনীতিতে হবে, তখন সেটাকে কিভাবে দেখা যাবে, কিংবা কিবলা শব্দের ব্যবহারটা রাজনৈতিক মাঠে কেনই বা হতে হবে? আমরা এর আগে দেখেছি যে বঙ্গবন্ধুর ৩২ নম্বরের বাড়ি যখন ভাঙা হলো, তখন একটা সুর উঠল, আওয়ামী লীগের কিবলা ভেঙে ফেলতে হবে। আওয়ামী লীগের ওটা কিবলা, আওয়ামী লীগ ওটা কিবলা বানিয়ে ফেলেছে, ওটাকে আওয়ামী লীগের কেবলা ভেঙে ফেলতে হবে। তার মানে আওয়ামী লীগ ওটাকে কেবলা বানিয়ে ফেললো কবে, সেটার অনুসন্ধান করা উচিত। আওয়ামী লীগ ওখানে গিয়ে মাথা নত করে কিনা, সিজদা দেয় কিনা, কিংবা আওয়ামী লীগ যে যেখানে আছে সে সেখানে আমাদের সৌদি আরবে যে কেবলা, সেই কেবলার পরিবর্তে ৩২ নম্বরের দিক ঘুরে নামাজ পড়ে কিনা, সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়ায়। সেই আলোচনা না হয় বিরোধী মতকে দমন করার জন্য একটা আলোচনা ছিল, কিন্তু এবার দেখলাম যে সাবেক উপদেষ্টা এবং সম্প্রতি এনসিপির মুখপাত্রের দায়িত্ব পাওয়া আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া রাজনীতিতে কেবলা শব্দটা আবারও টেনে নিয়ে আসলেন এবং একটি দলকে কেবলা বানিয়ে ফেলেছে প্রশাসনের লোকজন এবং বিভিন্ন লোকজন, এই ধরনের কথা বললেন। একটি দল বলতে নিশ্চিত করেই তিনি বিএনপিকে বোঝালেন। মানে এখন প্রশাসনের লোকজন কিংবা বিভিন্ন লোকজনের কেবলা হয়ে গেছে বিএনপির অফিস কিংবা বিএনপির কার্যালয় কিংবা গুলশান। এই ব্যাপারটা যদি আপনি উপস্থাপন করেন এবং কেবলা শব্দের ব্যবহারটা যদি এখানে করেন, তাহলে সেটা ধর্ম অবমাননা হয় কিনা কিংবা ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হয় কিনা, সেটা একটা বড় প্রশ্ন হিসেবে সামনে আসতে পারে। সেই প্রশ্নটা অবশ্য সবার মনে আসবে কিনা সেটা একটা বড় বিষয়। যখন আমরা ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে কদিন আগেই ময়মনসিংহের ভালুকায় দীপু দাসকে পুড়িয়ে মারতে দেখলাম গাছের সঙ্গে ঝুলিয়ে, পরে দেখা গেল যে ধর্ম অবমাননার কোনো কিছুই হয়নি। সামান্য আপনি যদি বাংলাদেশে এমন একটা ব্যাপার তৈরি হয়েছে যে আপনি যদি কাউকে মারতে চান তাহলে তার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ নিয়ে আসেন, তাহলে সব কিছু যেন হালাল হয়ে যায়। ব্যাপারটা এরকম পর্যায়ে গিয়েছে। কিন্তু বাংলাদেশে এই ধর্ম অবমাননার ব্যাপারটাতে অতি উৎসাহী যারা, তারাও কি মানে কোনো রাজনৈতিক গোষ্ঠীর প্রতি একটু সদয়, কিংবা রাজনৈতিক গোষ্ঠী কিংবা জাতিগত বিভেদের দিকে চিন্তা করে তারা ধর্ম অবমাননার অভিযোগগুলো সাজায়? এই প্রশ্নগুলোও কিন্তু আসবে। কি বলতে চাইলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া? বিএনপির দিকে ঝুঁকে পড়া বলতে কি বোঝাতে চাইলেন, চলুন একটু বুঝে দেখি, এবং তার এই শব্দের ব্যবহার, কিবলা শব্দের ব্যবহারটাও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য কিনা সেটাও একটু বুঝে ওঠার চেষ্টা করবো। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মূলত বিএনপিকে উদ্দেশ্য করে বলছেন যে বিএনপির অফিস এখন কিছু কিছু লোকের কেবলা হয়ে গেছে। হয়তো উদাহরণ হিসেবে তিনি সত্য কথা বলছেন, সত্য কথা হতেও পারে এটা, কিন্তু কেবলা শব্দের ব্যবহারটা তিনি কেন করছেন সেটা একটা বড় প্রশ্ন। কি বললেন তিনি? আমার দেশ, অন্য কোনো পত্রিকার নিউজ না, কিন্তু আমার দেশের নিউজ। আমার দেশ কি বলছে? সেখানে বলা হচ্ছে প্রশাসনের কিবলা একটি দলের পার্টি অফিসে। আসিফ মাহমুদ মানে বাংলাদেশের প্রশাসন এখন গুলশানে বিএনপির পার্টি অফিসের দিকে ঘুরে নামাজ পড়ে। ব্যাপারটা কি এটা?
ব্যাপারটা কি সেটা দাঁড়ায়? অর্থ করলে কিন্তু সেটাই দাঁড়ায়, কিন্তু আদতেও কি সেটার অর্থ করা যায়? কেন তিনি কেবলা শব্দটা ব্যবহার করলেন? অন্যভাবেও তো তিনি বোঝাতে পারতেন। তিনি বলছেন যে প্রশাসনের লোকজন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পার্টি অফিসের দিকে তাদের কিবলা ঠিক করে ফেলেছেন, যা গণতন্ত্র এবং সুষ্ঠু নির্বাচনের জন্য অশনি সংকেত। মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। আজকে তিনি নির্বাচন কমিশনে গিয়েছিলেন মিটিং করতে, সেখানে অনেক কথা বলেছেন, তার মধ্যে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কথা। তিনি বলেছেন, আমরা খুবই দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে প্রশাসনের লোকজন এবং গোয়েন্দা সংস্থার প্রধানও এটা বলছেন যে গোয়েন্দা সংস্থার প্রধানরা নিয়মিত একটি নির্দিষ্ট দলের পার্টি অফিসে যাচ্ছেন। আমরা মনে করছি এটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। আমরা বিগত সময়ে যে প্র্যাকটিসগুলো দেখেছি আওয়ামী ফ্যাসিস্টের সময়, সেগুলো আবারও দেখা যাচ্ছে, আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। আমরা বাংলাদেশে সবসময় দেখেছি প্রশাসনের ঝোঁক থাকে ক্ষমতাসীনদের প্রতি, কিন্তু ক্ষমতাসীন হওয়ার আগেই, মানুষের জনরায় প্রকাশিত হওয়ার আগেই এই ধরনের ধৃষ্টতা আমরা কোনোভাবেই মেনে নেব না। তার অভিযোগ সব কিছু ঠিক আছে, যদি এই ধরনের কথা, এই ধরনের কর্মকাণ্ড কেউ করে থাকে তাহলে তার অভিযোগ শতভাগ সত্য, কিন্তু ওই শব্দ চয়নের কথা বলছি, যে শব্দ চয়নের ব্যাপারে তারা আরও বেশি সচেতন হবেন কিনা সেটা একটা বড় প্রশ্ন। তিনি বলছেন, আমরা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই। জনগণের রায় দেওয়ার অধিকার ছিনিয়ে নেওয়া হলে আমরা রাজপথে নামব বলে নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এনসিপির মুখপাত্র এবং নির্বাচন কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি বলেছেন, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হলে এনসিপি রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হবে। তার মানে কি এটা যে আগামী নির্বাচনে যদি এনসিপি জোট হেরে যায় তাহলে তারা রাজপথে ব্যাপক আন্দোলন শুরু করবে, সেই নির্বাচন তারা মেনে নেবে না? ব্যাপারটা কি সেদিকে যাচ্ছে? মনোনয়ন যাচাই বাছাই এবং আপিল প্রক্রিয়ায় দলীয় পক্ষপাত এবং দ্বৈত মানদণ্ড প্রয়োগের অভিযোগ তুলে কমিশনের কাছে এসব রোধের অভিযোগ জানিয়েছেন। অনেক কথা বলেছেন তিনি, মনোনয়নে এটা হচ্ছে ওটা হচ্ছে, বাছাই প্রক্রিয়ায় একটা দলের পক্ষে হয়ে কাজ করা যাচ্ছে, কিন্তু আমরা আজকেই গণমাধ্যমে দেখেছি, যুগান্তরের রিপোর্টে দেখেছি যে তাদের নেতা সার্জিস আলমের যে নির্বাচনী হলফনামায় যে কথা বলেছেন, তার আয়কর রিটার্নে ঠিক তার 3 গুণ টাকার কথা উল্লেখ করা হয়েছে। অর্থাৎ আয়কর রিটার্ন এবং নির্বাচনী হলফনামায় 2 ধরনের তথ্য দিয়েছেন, যেখানে তার মনোনয়ন বাতিল হয়ে যাওয়ার কথা, কিন্তু সেটা কিন্তু হয়নি। তারপরেও তিনি অভিযোগ করছেন যে এনসিপির বিপক্ষে এই কাজগুলো হচ্ছে। বাংলাদেশের কোথাও এনসিপির বিপক্ষে এ ধরনের কোনো কাজ হবে আর এনসিপি চুপচাপ থাকবে, আন্দোলন না করে, সেখানে একটা ব্যাপক গণ্ডগোল হবে না, এটা কেউ বোধহয় বিশ্বাস করবে না। যাই হোক, তিনি তার অভিযোগ করবেন। সবথেকে বড় অভিযোগ হচ্ছে যে তিনি দলের নাম উল্লেখ করেননি, কিন্তু স্পষ্ট যে বিএনপির অফিসের দিকে সবাই ঝুঁকছে। যদি তার অভিযোগগুলো সত্যও হয় যে ঝুঁকছে, অভিযোগের তিনি সমালোচনা করছেন, ঠিক আছে, কিন্তু আমি ধরে নিলাম যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বাদ দিয়ে অন্য কেউ, একজন সাধারণ মানুষ কিংবা একজন হিন্দু নাগরিক কিংবা যে কোনো পলিটিক্স করে না সেরকম একজন মানুষ যদি মন্তব্য করে যে এই মানুষ তারা বিএনপি অফিসকে কিবলা বানিয়েছে, তো যদি বিএনপি অফিসকে কিবলা বানিয়েছে এই কথা যদি সাধারণ মানুষ কিংবা অন্য সম্প্রদায়ের কোনো মানুষ কিংবা রাজনীতি করে না এরকম কোনো মানুষ বলে, তাহলে কি তাকে তার ব্যাপারে কোনো ধরনের কোনো কর্মসূচি, কর্মকাণ্ড কিংবা তাকে গ্রেপ্তার করার হুমকি ধামকি, মিছিল, মিটিং, এই হয়ে গেল, ওই হয়ে গেল, ধর্ম অবমাননা হলো, এটা হলো, ওটা হলো, এরকম কর্মকাণ্ড না হয়ে চুপচাপ থাকবে? পরিবেশটা শান্তশিষ্ট থাকবে? ওই ওয়াজি যিনি রয়েছেন, মাঝে মাঝে মজা করেন, একজন ওয়াজি, নাম বলছি না, তিনি ওই যে বলেন না, পরিবেশটা সুন্দর না, পরিবেশটা ঠান্ডা না, কোনো সমস্যা আছে, কোনো এটা আছে ওটা আছে, ঢেলে দিই। ব্যাপারটা এই যে এইরকম থাকছে, তার মানে হচ্ছে যে বাংলাদেশে
ইদানিং যে টেন্ডেন্সিটা তৈরি হয়েছে, এ ধর্ম অবমাননা করছে, ও ধর্ম অবমাননা করছে, এই ধর্ম অবমাননা যারা করছে, যে অভিযোগগুলো আসছে, তার বেশিরভাগ একটা সংস্থা একটা রিপোর্টও তৈরি করেছিল যে এ যাবৎ পর্যন্ত এরকম যত ঘটনা ঘটেছে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে ধর্ম অবমাননার কোনো প্রমাণ খুঁজে পাওয়া যায়নি। একজন বাউলকে তো ধর্ম অবমাননার অভিযোগে জেলে রাখা হয়েছে এই মুহূর্তে। এই যে এই ব্যাপারগুলো আমি যেটা বলছি সেটা হচ্ছে, তাহলে কি ধর্ম অবমাননার অভিযোগ করে যারা ঝাঁপিয়ে পড়ে তারাও কি ব্যক্তি, গোষ্ঠী, রাজনৈতিক দল এগুলো বিবেচনা করে যোগ বিয়োগ করে কোনটাতে লাভ কোনটাতে ক্ষতি এগুলো করে মাঠে নামে? এগুলো করে মাঠে নেমে তারা তাদের ধর্মের প্রতি যে নিগূঢ় ভালোবাসা, সেই ভালোবাসার প্রমাণ দেয় তারা? এটাই একটা বড় প্রশ্ন। মানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যেভাবে কিবলা শব্দটা ব্যবহার করলেন বিএনপির অফিসকে কেন্দ্র করে, যদিও রাজনৈতিক দলের নাম বলেননি, এটা বলা লাগে না, এটা পাগলেও বোঝে যে তিনি বিএনপিকে বোঝাচ্ছেন। যদি তার অভিযোগগুলো সত্য হয় তাহলে এই অভিযোগের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের ব্যবস্থা নেওয়া উচিত, এগুলো সম্পর্কে সচেতন হওয়া উচিত। যে সকল কর্মকর্তা এই কাজগুলো করছেন তাদের এখন থেকে আরও বেশি সচেতন হওয়া উচিত। সবগুলো ঠিক আছে, কিন্তু এই যে মানে এমন মানে আলোচনায় এটা বলার চেষ্টা করছি না যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ধর্মের অবমাননা করেছেন কিংবা ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন। শুধুমাত্র তুলনামূলক চিত্র বোঝানোর জন্যই এই আলোচনাটা সামনে নিয়ে আসা যে বাংলাদেশে যে সকল ঠুনকো অভিযোগে ধর্ম অবমাননার বিষ বাষ্প ছড়িয়ে দিয়ে দীপু দাসের মতো মানুষদের পুড়িয়ে মারা হয়, সেই কাজ যারা করে তারা কি মানে আদৌ ধর্মকে রক্ষা করে কিংবা ধর্মের অনুভূতিতে আদৌ তাদের আঘাত লাগে, নাকি তারা নির্দিষ্ট কোনো এজেন্ডা বাস্তবায়ন করে, নাকি তারা নির্দিষ্ট কোনো গোষ্ঠীর হয়ে কাজ করে? এই ব্যাপারটা একটা বড় প্রশ্ন। ব্যাপারটা হচ্ছে যে এ বললে ধর্ম অবমাননা, ও বললে ধর্ম অবমাননা না, এই ব্যাপারগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এবং আমার মনে হয় যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কিংবা এর আগেও 32 নম্বরকে আওয়ামী লীগের কিবলা এভাবে প্রতিষ্ঠিত করার যারা চেষ্টা করেছেন তাদেরও এই সেন্সিটিভ ব্যাপারগুলোতে আরও বেশি সচেতন হওয়া উচিত, যেন এই ব্যাপারে নতুন করে কোনো প্রশ্ন না ওঠে। দর্শক, আপনার মতামতকে এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।